সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। সাব্বাস বাংলাদেশ, দেশের মাটি ৫,০০০ অ্যান্টি ট্যাঙ্ক মাইন, ওপেনে $4 কোটি অস্ত্র রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রায় ৫,০০০ অ্যান্টি ট্যাঙ্ক মাইন ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে। এই হেভি অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলো শত্রু সাজোযানকে শুধু আটকে দেয় না, সরাসরি ধ্বংস করে। যুদ্ধক্ষেত্রে এদের বিস্ফোরণের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এগুলো মাটির নিচে শত্রু ট্যাঙ্কের কফিন তৈরি করে রাখে। জাভলিন অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমের পর এবার ৪,২১০টি নতুন অ্যান্টি ট্যাঙ্ক মাইন অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যুদ্ধের সময় বাংলাদেশের কোনো রাস্তা, কোনো ব্রিজ, কোনো ফাঁকা ভূমি শত্রুর ট্যাঙ্কের জন্য নিরাপদ থাকবে না। বাংলাদেশের মাটি হয়ে উঠবে ট্যাঙ্ক হান্টিং যুদ্ধক্ষেত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি, ট্যাঙ্ক যতই আধুনিক হোক না কেন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ঠিকমতো ব্যবহার করা হলে ট্যাঙ্ক কখনোই নিরাপদ নয়। ইউক্রেন একের পর এক রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে এই দুই অস্ত্রের সমন্বয়ে। মাইনফিল্ডের উপর ট্যাঙ্ক মুঠে বিস্ফোরণে থেমে যায়, আর ঠিক তখনই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আঘাত করে। এই কৌশল সরাসরি প্রমাণ করেছে ভূমি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাইন একটি নীরব ভয়ঙ্কর অস্ত্র। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোভাকিয়া থেকে PM-300 মাইন লেয়ার ভেহিকেল ক্রয় করেছে। রাশিয়ান উরাল 6x6 ট্রাক চ্যাসিসের উপর বেস করা এই সিস্টেম যুদ্ধক্ষেত্রে এবং উপকূলীয় এলাকায় অ্যান্টি পার্সোনেল বা অ্যান্টি ট্যাঙ্ক মাইন বিছানোর কাজে ব্যবহৃত হয়। ২০২১ সালের বিজয় দিবস প্যারেডে সর্বপ্রথম এটি জনসম্মুখে প্রকাশ করা হয়। এই সিস্টেম একই সাথে কয়েকশো মাইন বিছাতে পারে। নিজস্ব সেনা স্থাপনায় শত্রুর গোপন অনুপ্রবেশ স্রোত এবং উপকূলীয় এলাকায় অ্যামফিবিয়াস অ্যাসল্ট বা মেরিন ল্যান্ডিংয়ের এগেনেস্টে এসব মাইন লে করা হয়ে থাকে। উল্লেখযোগ্য, বাংলাদেশ ১৯৯৭ সালে মাইন উৎপাদন এবং ব্যবহার বন্ধ বিষয়ক চুক্তি, যা অটো নামে পরিচিত, সেই চুক্তি স্বাক্ষর করে। এখন পর্যন্ত বিশ্বের ১৬২ দেশ এই চুক্তিটি স্বাক্ষর করেছে। উক্ত চুক্তি স্বাক্ষর করার কারণে বাংলাদেশ বিপুল সংখ্যক রিজার্ভ করা মাইন ধ্বংস করে দেয়, যার জন্য বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে কখনো অ্যান্টি পার্সোনেল মাইন ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত এবং মিয়ানমার চুক্তি স্বাক্ষর না করায় তারা এখনও অ্যান্টি পার্সোনেল মাইন ব্যবহার করে যাচ্ছে। বাংলাদেশের কেনা অ্যান্টি ট্যাঙ্ক মাইনগুলো সাধারণত অ্যান্টি পার্সোনেল মাইন থেকে অনেক বড় হয় এবং এদের বিস্ফোরক চার্জের পরিমাণও অনেক বেশি থাকে। বেশিরভাগ অ্যান্টি ট্যাঙ্ক মাইন বিস্ফোরণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের চাপ প্রয়োজন হয়। এটি নিশ্চিত করে যে কোনো সাধারণ মানুষ বা হালকা কিছু দ্বারা এই মাইনটি বিস্ফোরিত হবে না। প্রথমবারের মতো $4 কোটি অস্ত্র রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ আর্মি এক্সপোর্ট ওয়েপন্স। বাংলাদেশ অস্ত্র রপ্তানি করার জন্য একটি ডেডিকেটেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণ করছে, যেখানে জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ করা হবে এবং বিক্রি করা হবে। এর জন্য ১৫,০০০ কোটি টাকার প্রাথমিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ একসময় অস্ত্র রপ্তানিকারক দেশ ছিল, একথা কতজন জানতেন? ১৯৮৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ত্র রপ্তানি করেছিল। সেই সময় বাংলাদেশ আয় করে $4 কোটি। তবে কাদের কাছে কোন মডেলের কতগুলো অস্ত্র রপ্তানি করেছে সঠিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হয় আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাইফেল, গোলাবারুদ, গ্রেনেড, হেলমেট ইত্যাদি রপ্তানি করা হয়েছিল। এরপর অবশ্য অস্ত্র রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ২০১৩ ও ২০১৭ সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আবার অস্ত্র রপ্তানির প্রস্তাব দিলেও আইনি জটিলতা ও সরকারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি আবারও অস্ত্র রপ্তানির ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আফ্রিকায় অনুন্নত দেশগুলোতে যেতে পারে আমাদের তৈরি রাইফেল, বুলেটপ্রুফ ভেস্ট, গোলাবারুদ, যুদ্ধজাহাজ, অ্যাসেম্বল করা ড্রোন, সামরিক রোবট, সামরিক ট্রাক এবং ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু আমাদের কোনো নিজস্ব ডিফেন্স রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নেই, যেখানে সামরিক বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম নির্মাণ ও গবেষণা করা হবে। তবে এখন বাংলাদেশ কি
প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে। 1 নম্বরেই থাকবে এপিসি বা আর্মোর্ড ভেহিকেল। আর্মোর্ড ভেহিকেল জয়েন্ট প্রোডাকশন করা যায় তুরস্কের সাথে। অটোক্যাডের এপিসি বা লাইট আর্মোর্ড ভেহিকেলগুলো জয়েন্ট প্রোডাকশন করা যায়। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এগুলো জয়েন্ট ভেঞ্চারে বানাতে পারবে। 2 নম্বরে আসি স্মল আর্মস এবং অ্যামুনেশন। এটি পুরোপুরি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি POF এর অধীনে তৈরি হবে। আর যদি কিছু এক্সপোর্ট করা যায় সেটা হবে অ্যামুনেশন, কারণ এটা ডিমান্ড কখনো শেষ হবে না। 3 নম্বরে থাকবে কমিউনিকেশন ইকুইপমেন্ট। একটা যুদ্ধ জয়ের প্রথম এবং প্রধান জিনিস হলো কমিউনিকেশন। নিজেদের একটি সিকিউর কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং দেশেই নির্মাণ করতে হবে। 4 নম্বরে থাকবে ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই চীনের সাথে একটি ড্রোন কারখানা করছে, যেখানে সোয়াম ড্রোন বা সুইসাইড ড্রোন নির্মাণ করা হবে। একই সাথে দেশে বানানো KX2 ড্রোনের আধুনিকায়নও সম্ভব হবে। তুরস্কের সাথে যৌথভাবে TV2 এর পার্টস বানানোর কথা শোনা যাচ্ছে, তবে সত্যতা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। 5 নম্বরে থাকছে নেভা প্ল্যাটফর্ম। আমাদের নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড, চিটাগাং ড্রাইডক লিমিটেড, DW নারায়ণগঞ্জ এসব শিপইয়ার্ডগুলোতে বিভিন্ন যুদ্ধ জাহাজ নির্মাণ করা হবে এবং প্রয়োজনে তা রপ্তানিও করা যাবে। তবে সবার প্রথমে আমাদের নিজেদের চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে। নিজেদের চাহিদা পূরণ না করে রপ্তানির চিন্তা করাটাও বোকামি। আর সব কথার শেষ কথা, একটি ডেডিকেটেড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গড়ে তুলতে হবে। এটার কোনো বিকল্প নেই। বাংলাদেশেই তৈরি হচ্ছে ইরানের মতো শাহেদ কামিকাজি ড্রোন। আপনারা ইতিমধ্যে সবাই হয়তো জেনে গেছেন বাংলাদেশে একটি ড্রোন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে। বাংলাদেশ এখানে চীনের সহায়তায় ছোট থেকে বড় সব ধরনের ড্রোন তৈরি করবে। বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তি অর্থাৎ ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে বাংলাদেশে একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। অফিসিয়াল সূত্র মতে এই কারখানা নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবার আশা পাওয়া যাচ্ছে, যা দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইল ফলক হবে। এখন বাংলাদেশের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্টদের এখানে কাজে লাগানো হয়। যদি এটা সফল হয় তাহলে অবশ্যই মাইল ফলক হবে, কারণ আপনার ডিএনএতে যখন এই ড্রোন প্রযুক্তি ঢুকবে, হাজার হাজার ট্যালেন্টের মেধা একত্রিত হবে, তখন শত্রুপক্ষ আপনার কারখানা ধ্বংস করলেও এসব ট্যালেন্টরা গাড়ির গ্যারেজে বসেও দেশের জন্য এসব তৈরি করতে পারবে। ডিফেন্সিভ বস্ত্রে খরচ বেশি, কিন্তু কিছু অফেন্সিভ অস্ত্র পারে হুমকি তৈরি করতে, যেমন কামিকাজি ড্রোন। যাই হোক, প্রথম ধাপে হয়তো সার্ভেলেন্স কিছু তৈরি হবে, তারপর কামিকাজে। এর মাধ্যমে বাংলাদেশ যা অর্জন করবে, 1 নাম্বার হলো লং রেঞ্জের স্ট্রাইক ক্যাপাবিলিটি। এখানে সার্ভেলেন্স ড্রোন তৈরি করার পাশাপাশি UCAV নির্মাণ করা হবে। তবে এসব ড্রোন তৈরি করার পাশাপাশি বিমান বাহিনীর লং রেঞ্জের ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করবে, যেমন লং রেঞ্জের কামিকাজি ড্রোন। আমরা সবাই দেখেছি ইউক্রেন মস্কো সহ বর্ডার থেকে অনেক দূরে শহরে হামলা চালাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও এখন এটা সম্ভব হবে। অর্থাৎ আমরা এখন থেকে আমাদের সম্ভাব্য শত্রুর হাই ভ্যালু টার্গেটে হামলা চালাতে পারব। যেমন বর্ডার থেকে দিল্লির দূরত্ব 1200 থেকে 1500 কিলোমিটার, যেখানে একটি শাহেদ 136 কামিকাজি ড্রোনের রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার। নিজ দেশে এসব ড্রোন বানালে রেঞ্জের কথা চিন্তা করতে হবে না, কারণ লিমিট নেই। 2 নাম্বার হলো স্যাচুরেশন অ্যাটাক। স্যাচুরেশন অ্যাটাক সহজ ভাষায় বলতে গেলে ড্রোনের ক্ষেত্রে একসাথে কয়েক ডজন লঞ্চ করে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখা। আবার এদের মধ্যে কিছু হিট করলে শত্রুর প্রচুর পরিমাণে লস হবে। ধরুন শত্রুর এক ব্যাটারি স্যামে 50টি মিসাইল রয়েছে। এর মানে আপনি যদি 60 থেকে 70 ড্রোন লঞ্চ করেন, এতে অন্তত 10 থেকে 20টা ভেদ করবেই। এসব ড্রোন একদিকে বানানো সস্তা, কিন্তু একবার টার্গেটে লাগলে শত্রুর কয়েক মিলিয়ন ডলার একেবারেই শেষ। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।